বেটি ডিএম হয়ে বাড়ি ফিরছিল। বুড়ো বাপ রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতে করতে মিলল। তারপর যা ঘটল বন্ধুরা, জীবন কখনো কখনো মানুষকে এমন মোড়ে নিয়ে আসে যেখানে খুশি আর ব্যথা একই মুহূর্তে মুখোমুখি দাঁড়িয়ে যায়। সকালের ঠান্ডা হাওয়া ট্রেনের জানালা দিয়ে ভেতরে আসছিল, আর ট্রেন দ্রুত গতিতে পাটরির ওপর দৌড়াচ্ছিল। সেই ট্রেনের একটা সিটে জানালার পাশে বসেছিল জেলা কালেক্টর আরাধ্যা সিং। চোখে আত্মবিশ্বাস ছিল, মুখে একটা আলাদা চমক, আর মনের ভেতর স্মৃতির ঝড়। আজ সে অনেক বছর পর নিজের গ্রামে ফিরছিল। তার হাতে সরকারি ফাইল ছিল, কিন্তু তার মন বারবার অতীতের গলিতে ঘুরে বেড়াচ্ছিল। গ্রাম, কাঁচা রাস্তা, মাটির সোঁদা গন্ধ, আর সবার ওপরে তার বাবুজি। সে বারবার এটাই সোচছিল যে কে জানে বাবুজি এখন কেমন হবেন, কি এখনও সেই ঝুপড়িতে থাকেন, কি তাদের শরীর ঠিক হবে। ট্রেনের স্পিকারে হঠাৎ আওয়াজ ভেসে এলো, পরের স্টেশন সোনপুর। আরাধ্যার বুকটা জোরে ধক করে উঠল। এটাই তার স্টেশন ছিল, এটাই তার গ্রাম ছিল। ট্রেন থামল, লোকজন নামতে লাগল, আর আরাধ্যাও ট্রেন থেকে নেমে এলো। স্টেশন সেই পুরনোই ছিল, কিন্তু আজ সে নিজেই বদলে গেছে। লোকজন তাকে দেখামাত্র রাস্তা ছেড়ে দিতে লাগল। কেউ ফিসফিস করে বলল, কালেক্টর ম্যাডাম। আরাধ্যা হালকা হাসি দিয়ে এগিয়ে চলল। তার মন শুধু একটা কথাই ভাবছিল, যে সোজা বাড়ি যাবে আর বাবুজিকে সারপ্রাইজ দেবে। সে যেই স্টেশন থেকে বেরোনোর জন্য সিঁড়ির দিকে এগোল, হঠাৎ তার চোখ ডান দিকে চলে গেল। সিঁড়ির কিনারে এক বুড়ো লোক বসেছিল। ছেঁড়া পুরনো কাপড়, ছড়ানো সাদা চুল, লম্বা দাড়ি, আর হাতে একটা পুরনো কটোরা। সে সেই কটোরায় পড়া কয়েকটা শিক্কা খুব মন দিয়ে গুনছিল, যেন প্রতিটা শিক্কা তার জীবনের ভরসা। অরাধ্যা প্রথমে চোখ সরিয়ে নিল, আর মনে মনে সোচল যে প্রত্যেক স্টেশনে এমন ভিখিরি থাকে, কিন্তু তার পা নিজে থেকেই থেমে গেল। বুকটা যেন জোর দিয়ে বলল, থাম। সে ঘুরে দাঁড়াল, আর আবার সেই বুড়ো লোকটার দিকে তাকাল। তার আঙুল কাঁপছিল, চোখে গভীর ক্লান্তি ছিল, আর মুখে এমন কিছু ছিল যা তাকে চেনা চেনা লাগল। অরাধ্যার বুকটা জোরে জোরে ধুকপুক করতে লাগল। সে ধীরে ধীরে সেই বুড়ো লোকটার কাছে গেল, আর তার মুখ থেকে অনায়াসে বেরিয়ে এলো, বাবুজি। বুড়ো লোকটা মাথা তুলল, আর যেই তার চোখ অরাধ্যার উপর পড়ল, তার চোখ ভরে গেল। কটোরাটা হাত থেকে পড়ে গেল, শিক্কাগুলো মাটিতে ছড়িয়ে গেল, আর তার চোখ দিয়ে জল পড়তে লাগল। কাঁপা গলায় সে শুধু এটুকু বলল, অরাধ্যা। সেই মুহূর্তে অরাধ্যার পুরো দুনিয়া থেমে গেল। সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, আর বলল, বাবুজি, আপনি এখানে কি করে? বন্ধুরা, সেই বুড়ো ভিখিরি আর কেউ নয়, বরং অরাধ্যার বাবা শিবনাথ সিং। সেই বাপ যিনি নিজের মেয়েকে কালেক্টর বানানোর জন্যে নিজের জীবন কোরবান করে দিয়েছিলেন। আজ সেই বাপ রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতে বাধ্য হয়েছে। স্টেশনে লোকজন থেমে গেল, ভিড় জমে গেল। কেউ বুঝতে পারছিল না যে একদিকে কালেক্টরের পরিচয় আর অন্যদিকে ভিখিরির কটোরা কি করে একে অপরের সঙ্গে জড়িয়ে গেল। আরাধ্যা নিজের বাবাকে জড়িয়ে ধরল, আর কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল যে আপনি আমাকে বলেননি কেন? আপনার অবস্থা এমন কি করে হল? শিবনাথ সিংহ ফুপিয়ে কেঁদে উঠলেন আর বললেন, বেটি, আমি চাইনি যে তুই নিজের স্বপ্ন থেকে ভটকে যাস। বন্ধুরা, এখান থেকেই শুরু হয় ত্যাগ, ব্যথা আর মানবতার আসল গল্প, যার স্তরগুলো এখন ধীরে ধীরে খুলতে চলেছে। বন্ধুরা, স্টেশনের সেই সিঁড়িতে বাবা আর মেয়ে একে অপরকে জড়িয়ে ধরেছিল, যেন বছরের বিচ্ছেদের সম্পর্ক আজ নিজের জলে নিজেকে চিনছে। আরাধ্যার কাঁধে কালেক্টরের দায়িত্ব ছিল, কিন্তু সেই মুহূর্তে সে শুধু একটা মেয়ে ছিল। আর শিবনাথ সিংহ শুধু একটা বাপ, যাকে নিজের মেয়েকে অফিসার হয়ে দেখার স্বপ্ন জিয়ে রেখেছিল। কিছুক্ষণ দুজনেই শুধু কাঁদতে থাকল। শব্দ যেন গলায় আটকে গেছে। চারপাশে দাঁড়ানো লোকজন অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। কেউ বুঝতে পারছিল না যে এটা কোনো ফিল্মের সিন নাকি বাস্তব। আরাধ্যা ধীরে ধীরে নিজের বাবার মুখ নিজের হাতে নিল, তাদের রেখাগুলো ছুল, তাদের কাঁপা আঙুলগুলো অনুভব করল, আর ভারী গলায় বলল যে, বাবুজি, আপনি বসুন, আমাকে সবকিছু জানতে হবে। শিবনাথ সিং মাটির দিকে তাকাল, যেন চোখ তুলে তাকানোর সাহসই নেই। তারপর খুব ধীর গলায় বললেন যে, বেটি, চল কোথাও বসি। এখানে সবার সামনে এই কথাগুলো বলা আমার সাধ্য নয়। দুজনে স্টেশনের এক কোণে রাখা বেঞ্চে এসে বসল, যেখানে ভিড়ের শব্দটা একটু কম ছিল, কিন্তু বিগত বছরের গুঞ্জন খুব জোরে ছিল। শিবনাথ সিং গভীর নিঃশ্বাস নিলেন আর বলতে শুরু করলেন যে, যখন তুই দিল্লি চলে গিয়েছিলি না বেটি,
সেই দিন থেকে আমার জীবনের প্রত্যেক দিন শুধু একটা দোয়াই কেটেছে, যে তুই অফিসার হয়ে যাস, চাই সেটা করতে আমাকে কিছু করতে হোক। আরাধ্যা চুপচাপ শুনছিল, তার চোখ থেকে জল থামার নাম করছিল না। বাবা বললেন যে শুরুতে তো সব ঠিক ছিল, আমি সেই ভাটায় কাজ করতে থাকলাম, এখানে সেখানে মজুরি করতে থাকলাম, আর তোকে সময় মতো টাকা পাঠাতে থাকলাম। কিন্তু গ্রামবাসীর তানা প্রত্যেক দিন আমার কানে বিষের মতো মিশতে থাকল। কেউ বলে যে যুবতী মেয়েকে শহর পাঠিয়ে দিয়েছে, কেউ বলে যে পড়াশোনার নামে বাপ পাগল হয়ে গেছে। কিন্তু আমি কারো কথা শুনিনি, কারণ আমার নিজের মেয়ের ওপর ভরসা ছিল। শিবনাথ সিংহের গলা ধীরে ধীরে ভারী হয়ে উঠল। তিনি বললেন যে তোর পড়াশোনার খরচের জন্য আমি নিজের বাড়ি বন্ধক রেখেছিলাম, সেই বাড়ি যেখানে তুই জন্ম নিয়েছিলি, সেই বাড়ি যেখানে তোর মায়ের শেষ নিঃশ্বাস বাস করছিল। আরাধ্যা এটা শুনে স্তব্ধ হয়ে গেল। সে কাঁপা গলায় জিজ্ঞেস করল যে বাবুজি, আপনি আমাকে এসব বলেননি কেন? তো বাবা শুধু এটুকু বললেন যে যদি বলে দিতাম তো তুই হয়তো নিজের স্বপ্নের সঙ্গে আপোষ করে নিতি, আর আমি এটা চাইনি। তিনি আরও বললেন যে বাড়ি বন্ধক রাখার পর আমি সেই বাড়িতে ভাড়াটিয়া হয়ে থাকতে লাগলাম। দিন রাত পরিশ্রম করতে থাকলাম যাতে শাহুকারকে সময়মতো টাকা দিতে পারি, কিন্তু ভাগ্যকে হয়তো অন্য কিছু মঞ্জুর ছিল। একদিন ভাটায় কাজ করতে করতে আমার পায়ে গভীর চোট লেগে গেল। ডাক্তার বলল যে কয়েক মাস ভারী কাজ করো না, কিন্তু বেটি, পেট কোথায় অপেক্ষা করে। আমি ব্যথা লুকিয়ে কাজ করার চেষ্টা করলাম, কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে গেল। কাজ ছুটল, টাকা আসা বন্ধ হয়ে গেল, আর ধীরে ধীরে শাহুকারের ধৈর্য। একদিন সে স্পষ্ট বলে দিল যে হয় টাকা দাও, নয় বাড়ি খালি করো। শিবনাথ সিংহের চোখ থেকে জল পড়তে লাগল। তিনি বললেন যে সেই দিন প্রথমবার নিজেকে অসহায় অনুভব করলাম। না বাড়ি রইল, না কাজ রইল, আর না কারো কাছে সাহায্য চাওয়ার সাহস। গ্রামে যার যার দরজায় গেলাম, সবাই মুখ ফিরিয়ে নিল। সেই লোকজন যারা কখনো আমার মেয়ের স্বপ্নের মজাক উড়িয়েছিল, আজ আমার বাধ্যতায় হাসছিল। অবশেষে এক রাতে আমি স্টেশনের দিকে চলে এলাম। ভাবলাম যে যেখানে রোজ হাজার হাজার লোক আসে যায়, সেখানে হয়তো দুবেলা রুটি মিলবে। আরাধ্যা এসব শুনে ভেঙে পড়েছে। সে নিজের বাবার হাত জোর করে ধরল আর বলল যে বাবুজি, আপনি এসব একা কি করে সহ্য করলেন? শিবনাথ সিং হালকা হাসি দিয়ে বললেন যে বেটি, যখন বাপের ভরসা থাকে যে তার মেয়ে একদিন অফিসার হয়ে ফিরবে, তো ভিক্ষার কটোরাও ভার লাগে না। বন্ধুরা, এটা শুনে আরাধ্যার বুক যেন ফেটে গেল। তাকে বোঝা গেল যে যে কুর্সি পর্যন্ত পৌঁছনোর জন্য সে সংগ্রাম করেছে, তার ভিত্তি তার বাবার ত্যাগ আর জলে তৈরি হয়েছে। বন্ধুরা, স্টেশনের সেই বেঞ্চে বসে আরাধ্যা এখন শুধু নিজের বাবার কথা শুনছিল না, বরং প্রত্যেক শব্দের সঙ্গে নিজের ভেতর কিছু ভাঙা অনুভব করছিল। তাকে বারবার এটাই লাগছিল যে যে সাফল্যকে সে আজ নিজের জয় ভাবছিল, তার পিছনে কেউ নিজের পুরো জীবন হারিয়ে দিয়েছে। সে নিজের জল মুছে নিজের বাবার হাত ধরল আর একেবারে দৃঢ় গলায় বলল যে বাবুজি, এখন আপনি এখানে এক মুহূর্তও থাকবেন না। এখন অনেক হয়েছে। শিবনাথ সিং ভয় পেয়ে চারদিকে তাকাল, যেন ভয় পাচ্ছেন যে কোথাও তার মেয়ের সম্মানে আঁচ না আসে, আর বললেন যে না বেটি, লোকজন কি বলবে? তুই কালেক্টর আর তোর বাপ স্টেশনে ভিক্ষা করত, এই কথা যদি ছড়িয়ে যায়? তো আরাধ্যা মাঝখানে তার কথা কেটে দিল আর বলল যে বাবুজি, যদি লোকজন এটা না বোঝে যে একটা বাপ নিজের মেয়ের জন্য কি কি সহ্য করেছে, তো এমন লোকজনের পরোয়া আমার নেই। সে নিজের বাবার হাত থেকে সেই কটোরা তুলল, তাকে সাইডে রাখল আর খুব ভালোবাসা দিয়ে বলল যে এটা এখন আর আপনার হাতে আসবে না। শিবনাথ সিংয়ের চোখে ভয়, লজ্জা আর রাহাত তিনটেই একসঙ্গে ছিল। তিনি ধীর গলায় বললেন যে বেটি, আমি ভার হতে চাই না। আরাধ্যা ভারী মনে উত্তর দিল যে বাবুজি, যদি আপনি ভার, তো তাহলে আমার এই পুরো জীবন কোন কাজের? এটা বলতে বলতে সে নিজের স্টাফকে ফোন করল। গাড়ি স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল, আর কয়েক মিনিটে একটা সরকারি গাড়ি সেখানে এসে গেল। স্টেশনে উপস্থিত লোকজন এসব দেখছিল, কেউ অবাক, কেউ লজ্জিত, আর কেউ চুপচাপ মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল। আরাধ্যা নিজের বাবাকে সাহায্য দিয়ে গাড়িতে বসাল, নিজে তাদের পাশে বসল, আর গাড়ি যেই এগোল, শিবনাথ সিংয়ের চোখ থেকে আবার জল পড়তে লাগল। তিনি জানালা দিয়ে বাইরে দেখছিলেন সেই স্টেশন যেখানে তিনি কে জানে কত রাত ভোকা পেটে কাটিয়েছেন, আজ পিছনে ছুটে যাচ্ছে। রাস্তাভর আরাধ্যা নিজের বাবার হাত ধরে রইল, যেন ভয় যে কোথাও সে আবার ছুটে না যায়। কয়েকক্ষণ পর সে ধীর গলায় বলল
যে বাবুজি, সবার আগে আমরা গ্রামে যাব। বাবা অবাক হয়ে তার দিকে তাকালেন আর বললেন, যে গ্রাম, সেখানে কেন যাওয়া বেটি? সেখানে তো সেই লোকজন আছে যারা আমাদের তানা দিয়েছে। আরাধ্যা গভীর নিঃশ্বাস নিল আর বলল, যে বাবুজি, আমি সেই গলিতে ফিরতে চাই যেখান থেকে আমার সংগ্রাম শুরু হয়েছে। আর আমি চাই যে আপনি আমার সঙ্গে থাকুন, যাতে লোকজন দেখতে পারে যে একটা কালেক্টরের কুর্সির পেছনে কোন বাপের ঘাম আর কোন বাপের জল আছে। গাড়ি গ্রামের দিকে এগিয়ে চলল। রাস্তা ক্ষেত, গাছ আর কাঁচা রাস্তা দেখা যেতে লাগল, আর প্রত্যেক মোড়ে শিবনাথ সিংকে বিগত দিন মনে পড়তে লাগল। যেই গাড়ি গ্রামের বাইরে পৌঁছল, কয়েকজন চিনে নিল যে সরকারি গাড়ি এসছে। ধীরে ধীরে ভিড় জমতে লাগল। কেউ ফিসফিস করছিল যে হয়তো কোনো বড় অফিসার এসেছে। কারোর একটু আন্দাজও ছিল না যে সেই গাড়িতে বসা সেই বুড়ো লোক সেই শিবনাথ সিং, যাকে কখনো সবাই বেকার আর পাগল বলেছে। গাড়ি কাদের পুরনো বাড়ির সামনে থামল, সেই বাড়ি যা এখন অন্য কারো ছিল। শিবনাথ সিংয়ের চোখ সেই দরজায় আটকে গেল, যেখানে কখনো তিনি নিজের মেয়েকে কোলে তুলেছিলেন। আরাধ্যা তাদের কাঁধে হাত রাখল আর বলল, যে বাবুজি, এই বাড়ি ভলে আমাদের না রইল, কিন্তু আপনার সম্মান আজও এই মাটিতে চাপা পড়েনি। তখন গ্রামের কয়েকজন এগিয়ে এলো। কেউ সাহস করে জিজ্ঞেস করল, যে ম্যাডাম, আপনি কে? আরাধ্যা শান্ত কিন্তু শক্ত গলায় বলল, যে আমি এই গ্রামের মেয়ে, আর এ আমার বাবা। এটা শুনে লোকজন স্তব্ধ হয়ে গেল। কারোর চোখ ঝুঁকে গেল, কারোর মুখে পশ্চাত্তাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। বন্ধুরা, সেই মুহূর্তে গ্রামের হাওয়ায় কিছু বদলে গেল, কারণ যে বাপকে কখনো সবাই তিরস্কার করে দেখেছে, আজ সেই বাপ একটা কালেক্টরের পরিচয় হয়ে উঠেছে। বন্ধুরা, গ্রামের সেই পুরনো আঙ্গিনায় আজ অদ্ভুত নীরবতা ছিল। সেই আঙ্গিনা যেখানে কখনো তানার আওয়াজ গুঞ্জত, আজ মাথা ঝুঁকিয়ে দাঁড়ানো লোকজনের নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছিল। সরকারি গাড়ির সামনে দাঁড়ানো শিবনাথ সিং নিজের গ্রাম দেখছিলেন। কিন্তু আজ সেই চোখ নয় যা কখনো ভয়ে ঝুঁকে থাকত। আজ তাতে ক্লান্তি ছিল, কিন্তু সঙ্গে একটা সুকুনও ছিল। আরাধ্যা নিজের বাবার পাশে দাঁড়িয়েছিল, তার হাত শক্ত করে ধরে যেন এটা জানাতে চাইছে যে এখন এই হাত আর ছুটবে না। গ্রামের কয়েকজন বুড়ো এগিয়ে এলো। তাদের চোখে সংকোচ ছিল, কারো লজ্জা তো কারো পশ্চাত্তাপের ঝলক। এক বুড়ো সাহস করে বলল, যে বিটিয়া, আমাদের মাফ করে দাও, আমরা তোমার বাবুজি কাদার বুঝতে পারিনি। এটা শুনে শিবনাথ সিংয়ের চোখ ভরে এলো। তিনি ধীরে মাথা ঝুঁকিয়ে নিলেন, যেন বছরের ভার হঠাৎ হালকা হয়ে গেছে। আরাধ্যা গ্রামবাসীর দিকে তাকালো আর খুব শান্ত কিন্তু গভীর গলায় বলল, যে মাফি তখন পুরো হয় যখন মানুষ নিজের চিন্তা বদলায়। কারণ বাবুজি কখনো কারো কাছে কিচ্ছু চাননি, তিনি শুধু নিজের মেয়ের স্বপ্নে ভরসা করেছিলেন। এই কথা শুনে গ্রামের অনেক লোকের চোখ নম হয়ে গেল। তখন কেউ বলল, যে আমরা ভেবেছিলাম যে এই লোকটা পাগল, নিজের মেয়েকে অফিসার বানানোর স্বপ্ন দেখছে। কিন্তু আজ বোঝা যাচ্ছে যে আসল পাগলপন তো আমাদের চিন্তায় ছিল। আরাধ্যা নিজের বাবাকে এগোনোর জন্য বলল, আর দুজনে ধীরে ধীরে সেই রাস্তায় চলল যেখানে কখনো শিবনাথ সিং মাজুরির জন্য যেতেন। প্রত্যেক পায়ে কোনো না কোনো পুরনো স্মৃতি দাঁড়িয়েছিল। কোনো জায়গা যেখানে তিনি তিরস্কার সহ্য করেছিলেন, কোনো মোড় যেখানে লোকজন হেসে বলেছে যে মেয়েকে পড়িয়ে কি মিলবে। শিবনাথ সিংয়ের চোখের সামনে সব ঘুরছিল, কিন্তু আজ সেই ব্যথা নয়, আজ একটা অদ্ভুত সন্তোষ ছিল যে তার মেয়ে সবাইকে উত্তর দিয়ে দিয়েছে। গ্রামের কয়েকজন পিছন পিছন চলতে লাগল। কেউ কিছু বলছিল না, কিন্তু প্রত্যেক নিজের ভেতর প্রশ্ন খুঁজছিল। কিছু দূর গিয়ে আরাধ্যা থামল আর গ্রামের মাঝে তৈরি ছোট চবুতরায় দাঁড়িয়ে গেল। সেই চবুতরা যেখানে কখনো পঞ্চায়েত বসত, আর যেখানে বসে লোকজন শিবনাথ সিংয়ের মাজা করাত। আরাধ্যা সেখানে দাঁড়িয়ে সবার দিকে তাকালো আর বলল, যে আমি আজ এখানে কোনো পদ বা রুতবে নিয়ে আসিনি, আমি শুধু একটা মেয়ে হয়ে এসেছি, যে নিজের বাপের সম্মান ফিরিয়ে নিতে এসেছে। সে বলল, যে কি করে তার বাবা মায়ের মৃত্যুর পর একা সবকিছু সামলালেন, কি করে তিনি বাড়ি বিক্রি করে দিলেন, কি করে নিজে ভোকা থেকে মেয়েকে টাকা পাঠাতে থাকলেন, আর কি করে অবশেষে বাধ্যতা তাকে স্টেশনের সিঁড়িতে বসিয়ে দিল। প্রত্যেক শব্দের সঙ্গে গ্রামবাসীর মাথা আর ঝুঁকতে থাকল। কারো চোখ থেকে জল পড়ছিল, তো কেউ নিজের অপরাধ মনে করে কাঁপছিল। আরাধ্যা আরও বলল, যে যদি আজ আমি কালেক্টর, তো এটা আমার পরিশ্রমের চেয়ে বেশি আমার বাবার ত্যাগের ফল। আর যদি কেউ আজও ভাবে যে গরিবের বাচ্চা অফিসার হতে পারে না, তো সে আমার বাবার গল্প শুনে নিক। শিবনাথ সিং এখন নিজেকে থামাতে পারলেন না। তিনি ভরা গলায় বললেন, যে আমি কখনো কারো কাছে বদলা চাইনি, আমি শুধু নিজের মেয়ের ওপর ভরসা করেছি।
আর আজ সেই ভরসাই আমার সবচেয়ে বড় সম্পদ। এটা শুনে গ্রামের অনেক লোক তাদের পায়ে পড়তে লাগল। কেউ কাঁদতে কাঁদতে মাফি চাইছিল, কেউ বলছিল যে আমরা খুব বড় পাপ করেছি। আরাধ্যা সবাইকে তুলল আর বলল যে আমার বাবুজিকে আপনাদের পায়ে পড়ার দরকার নেই। যদি সত্যি মাফি চান তো নিজের বাচ্চাদের স্বপ্ন দেখতে থেকে আটকাবেন না। বন্ধুরা, সেই দিন গ্রাম শুধু একটা কালেক্টর দেখেনি, সেই দিন গ্রাম একটা বাপের ত্যাগের শক্তি দেখেছে। আর সেই মাটিতে প্রথমবার এই অনুভূতি জন্মেছে যে দারিদ্র্য অভিশাপ নয়, চিন্তার দারিদ্র্য সবচেয়ে বড় অভিশাপ হয়। বন্ধুরা, গ্রামের সেই পঞ্চায়েতের চৌপাল থেকে ফিরতে সময় আরাধ্যা আর শিবনাথ সিং দুজনেই চুপ ছিল, কিন্তু সেই চুপ্পিতে এখন ব্যথা কম আর সুকুন বেশি ছিল। গ্রামের গলি সেই ছিল, মাটি সেই ছিল, কিন্তু আজ সেই গলিতে তানার জায়গায় সম্মানের নীরবতা বাস করছিল। আরাধ্যা নিজের বাবার হাত ধরে ধীরে ধীরে চলছিল, যেন প্রত্যেক পায়ের সঙ্গে সে এটা বিশ্বাস দিচ্ছে যে এখন এই হাত কখনো একা পড়বে না। শিবনাথ সিং বারবার চারদিকে তাকাচ্ছিলেন, সেই জায়গা যেখানে কখনো তিনি অপমান সহ্য করেছিলেন। আজ তাদের দেখে লোকজন মাথা ঝুঁকাচ্ছিল, কারো মুখে পশ্চাত্তাপ ছিল, কারো চোখে জল, আর কারো মনে ভয় যে কোথাও আমরা নিজের বাচ্চাদের স্বপ্নের সঙ্গেও সেই ব্যবহার তো করিনি। গ্রামের বাইরে দাঁড়ানো সরকারি গাড়ির কাছে পৌঁছে আরাধ্যা থামল। সে গভীর নিঃশ্বাস নিল আর নিজের বাবাকে বলল যে বাবুজি, এখন আমি আপনাকে কখনো একা ছাড়ব না, এখন আপনি আমার সঙ্গে চলুন। শিবনাথ সিং অবাক হয়ে তার দিকে তাকালেন। তাদের চোখে ভয় আর ইতস্তত স্পষ্ট ছিল। বললেন যে বেটি, তুই কালেক্টর, তোর নিজের সংসার আছে, আমি সেখানে কি করে ফিট হব? আরাধ্যা হেসে বলল যে বাবুজি, যদি আপনার জায়গা আমার জীবনে না থাকে তো আমার এই কুর্সি কোনো কাজের নয়। এটা শুনে শিবনাথ সিংয়ের চোখ থেকে জল বেরিয়ে এলো। তিনি কাঁপা হাতে মেয়ের মাথায় হাত রাখলেন আর বললেন যে আমি তোকে অফিসার বানানোর স্বপ্ন দেখেছি, কিন্তু এটা ভাবিনি যে তুই আমাকে এত বড় সম্মান দেবি। গাড়ি চলতে লাগল আর গ্রাম পিছনে ছুটে যেতে লাগল, কিন্তু এবার শিবনাথ সিংয়ের মনে কোনো ব্যথা নয়, বরং একটা অদ্ভুত রাহাত ছিল যে এখন ঘুরে বেড়ানোর দিন শেষ হয়ে গেছে। শহর পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা ঢলে গেছে। রাস্তার দুপাশে জ্বলা লাইট শিবনাথ সিংকে অন্য দুনিয়ার অনুভূতি দিচ্ছিল। আরাধ্যা তাকে সোজা নিজের সরকারি বাসায় নিয়ে এলো, যেখানে প্রথমবার শিবনাথ সিং সাফ সুন্দর ঘর, বিছানা আর সুকুন ভরা ছাদ দেখলেন। তিনি ইতস্তত করে জিজ্ঞেস করলেন যে বেটি, কি আমি এখানে থাকতে পারি? তো আরাধ্যা মজা করে বলল যে বাবুজি, এই বাড়ি আমার নয়, এটা সরকারের, আর সরকার এই বাড়ি আমাকে তাই দিয়েছে যাতে আমি নিজের লোকজনের খেয়াল রাখতে পারি, আর আপনি তো আমার সবচেয়ে নিজের। পরের কয়েকদিন শিবনাথ সিংয়ের জন্য একেবারে নতুন ছিল। সকালে উঠে চা মিলত, সময়মতো খাবার মিলত, আর সবচেয়ে বড় কথা, তাদের কারো সামনে হাত পাতার দরকার নেই। আরাধ্যা রোজ অফিস যাওয়ার আগে তাদের পা ছুঁয়ে নিত, তাদের থেকে আশীর্বাদ নিত, আর যেতে যেতে বলত যে বাবুজি, এখন আপনার মেয়ে শুধু অফিসার নয়, আপনার দায়িত্ব। শিবনাথ সিং এসব দেখে অনেকবার চুপচাপ কেঁদে নিতেন। তাদের লাগত যে স্বপ্ন তিনি নিজের ঝুপড়িতে বসে দেখেছিলেন সেটা আজ সত্য হয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে। কয়েক মাসে আরাধ্যা নিজের কাজ থেকে পুরো জেলায় পরিচয় তৈরি করে নিয়েছে। লোকজন বলত যে এই কালেক্টর কঠোর কিন্তু মনের খুব সাফ। শিবনাথ সিং যখন এই কথাগুলো শুনতে পেতেন তো তাদের বুক গর্বে চওড়া হয়ে যেত। একদিন আরাধ্যা গভীর রাতে অফিস থেকে ফিরল। ক্লান্ত ছিল, কিন্তু বাবাকে ঘুমোতে দেখে তার মুখে সুকুন এসে গেল। সে ধীরে বাবার কপালে হাত রাখল আর মনে মনে বলল যে বাবুজি, এখন আপনার বাড়ি, এখন আপনি আরাম করুন। বন্ধুরা, এই সেই শিবনাথ সিং যিনি কখনো স্টেশনের সিঁড়িতে সিক্কা গুনতেন, আর আজ সেই লোকটার মেয়ে পুরো জেলার সিদ্ধান্ত নিচ্ছে। জীবন যেন একটা পুরো চক্র পূর্ণ করেছে, কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ আরও আরাধ্যার জীবনে একটা সিদ্ধান্ত আসতে চলেছে, যা তার ব্যক্তিগত জীবন আর তার বাবার দুনিয়া দুটোকেই বদলে দেবার ছিল। বন্ধুরা, সময় নিজের গতিতে এগিয়ে চলছিল, আর আরাধ্যা এখন শুধু একটা কালেক্টর নয়, সে পুরো জেলার জন্য একটা ভরসার নাম হয়ে উঠেছে। তার সিদ্ধান্তে কঠোরতা ছিল, কিন্তু প্রত্যেক সিদ্ধান্তের পিছনে মানবতা দাঁড়িয়ে থাকত। অফিসের গলিতে লোকজন বলত যে এই সেই কালেক্টর যিনি নিজের বাবাকে স্টেশনের সিঁড়ি থেকে তুলে সম্মানের কুর্সিতে বসিয়েছেন। শিবনাথ সিং এখন সরকারি বাসায় থাকতেন, সকালের রোদে বসে খবরের কাগজ পড়তেন, কখনো কখনো চুপচাপ চোখ বন্ধ করে নিতেন, আর সেই দিনগুলো মনে করতেন যখন তিনি এই রোদ স্টেশনের মেঝেতে বসে দেখেছিলেন।
ফারাক শুধু এটাই যে তখন রোদ চোঁয়াত আর এখন সুকুন দিত। আরাধ্যা রোজ কাজ থেকে ফিরে বাবার পাশে বসত, তাদের সঙ্গে দিনভর কথা বলত। আর শিবনাথ সিং প্রত্যেকবার এটাই বলতেন যে বেটি, আমাকে তোর থেকে কিছু চাই না, শুধু এটুকু বিশ্বাস চাই যে তুই মানুষ হয়ে থাকিস। আরাধ্যা হাসত আর বলত যে বাবুজি, যদি আপনার ত্যাগ আমাকে এই কুর্সি দিয়েছে, তো আপনার শিক্ষাই আমাকে মানুষ বানিয়ে রাখবে। এরই মাঝে জীবন আরাধ্যার সামনে আরেকটা মোড় রাখল। পরিবার আর অফিসারদের তরফ থেকে তার বিবাহের কথা আসতে লাগল। আরাধ্যা স্পষ্ট বলে দিল যে বিবাহ তখন হবে যখন সামনের লোকটা আমার বাবুজিকে ওই সম্মান দিয়ে গ্রহণ করবে যেমন সে আমাকে গ্রহণ করবে। অনেক রিশতা এলো, অনেক চলে গেল, কিন্তু একদিন একটা বরিষ্ঠ অফিসারের রিশতা এলো, যিনি আরাধ্যার পুরো গল্প শুনলেন আর এক মুহূর্ত না ভেবে বললেন যে যদি আপনার বাবা আমাদের সঙ্গে না থাকেন তো এই রিশতাও অসম্পূর্ণ থাকবে। এটা শুনে আরাধ্যার চোখে জল এসে গেল। তাকে লাগল যেন জীবন তার বাবার ত্যাগের আরেকটা সম্মান রেখেছে। বিবাহ সাদাসিধে হয়েছে, সোর সরাবা ছাড়া। কিন্তু সেই দিন শিবনাথ সিংহের চোখে যে চমক ছিল সেটা কোনো রাজার চেয়ে কম নয়। তিনি কাঁপা হাতে মেয়েকে বিদায় করলেন আর বললেন যে আমি তোকে অফিসার হয়ে দেখেছি, আজ তোকে খুশি হয়ে দেখছি। এখন আমার জীবন পুরো হয়ে গেছে। বিবাহের পরেও শিবনাথ সিংহ নিজের মেয়ে আর জামাইয়ের সঙ্গেই রইলেন। বাড়িতে তাদের কথা শোনা যেত, তাদের রায় নেওয়া যেত, আর তাদের কখনো এই অনুভূতি দেওয়া হয়নি যে তিনি কারো উপর ভার। একদিন জেলায় একটা বড় সামাজিক প্রোগ্রাম রাখা হয়েছে, যেখানে আরাধ্যাকে নিজের জীবন সংগ্রামে বলার জন্য ডাকা হয়েছে। মঞ্চে দাঁড়িয়ে সে ভিড়ের দিকে তাকাল, আর তারপর নিজের বাবার দিকে তাকাল, যিনি প্রথম সারিতে বসেছিলেন। তার গলা একটু ভারী হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলাল আর বলল যে যদি আজ আপনারা আমার পদের সম্মান করেন, তো সেই লোকটার সম্মানও করুন যিনি আমাকে এখানে পৌঁছনোর জন্য নিজের সব কিছু হারিয়ে দিয়েছেন। সে লোকজনকে বলল যে দারিদ্র্য সবচেয়ে বড় সমস্যা হয় না, সমস্যা হয় স্বপ্নকে চূর্ণ করে দেওয়া চিন্তা। শিবনাথ সিংহের চোখ থেকে জল পড়তে লাগল, কিন্তু আজ সেই জল ব্যথার নয়, গর্বের ছিল। প্রোগ্রামের পর অনেক লোক তাদের কাছে এলো, কেউ পা ছুল, কেউ মাফি চাইল, আর কেউ বলল যে আজ থেকে আমরা নিজের বাচ্চাদের স্বপ্নকে আটকাব না। বন্ধুরা, সেই দিন শিবনাথ সিংহ মনে মনে স্টেশনের সেই সিঁড়িগুলো মনে করলেন আর হেসে বললেন যে হয়তো সেখানে বসে ভিক্ষা করা বেকার যায়নি, যদি সেই ব্যথা থেকে আমার মেয়ে আর এত সব বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি হয়েছে। গল্প এখানে শেষ হয় না, কারণ এমন গল্প কখনো শেষ হয় না। এটা প্রত্যেক সেই বাপে জীবিত থাকে যিনি নিজের সন্তানের জন্য নিজেকে মিটিয়ে দেন, আর প্রত্যেক সেই মেয়েতে জীবিত থাকে যে নিজের বাবার ত্যাগকে কখনো ভোলে না। বন্ধুরা, এই গল্প আমাদের শুধু এটুকু শেখায় যে মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদ নয়, তার মন হয়। আর যখন একটা বাপ নিজের স্বপ্নকে কোরবান করে মেয়ের স্বপ্নকে জীবিত রাখে, তো একদিন সেই স্বপ্ন পুরো সমাজের জন্য আলো হয়ে যায়। যদি এই গল্প আপনার মনকে ছুঁয়েছে, তো মনে রাখুন কোনো শিবনাথ সিংহকে দেখে চোখ ফিরিয়ে নেবেন না। হয়তো তার ত্যাগের গল্প এখনও কোনো আরাধ্যান রূপে লেখা বাকি আছে। বন্ধুরা, এই গল্প এখানে শেষ হয় না, কারণ এমন গল্প কখনো কোনো বইয়ের শেষ পাতায় বন্ধ হয় না। এই গল্প প্রত্যেক সেই স্টেশনের সিঁড়িতে জীবিত, যেখানে কোনো বাধ্য মানুষ নিজের ভাগ্য গুনছে। এই গল্প প্রত্যেক সেই বাবার চোখে জীবিত, যিনি নিজে ভোকা থেকেও নিজের মেয়ে বা ছেলের স্বপ্নকে পালন করেন। আর এই গল্প প্রত্যেক সেই মেয়ের মনে জীবিত, যে উঁচু পদে পৌঁছে এটাও ভোলে না যে তার উড়ানের প্রথম সিঁড়ি তার বাবার কাঁধ ছিল। আরাধ্যার গল্প শুধু একটা কালেক্টর হওয়ার গল্প নয়, এই গল্প সেই ত্যাগের যাকে সমাজ প্রায়ই দেখতে চায় না। এই গল্প সেই বাপের যিনি নিজের সম্মান, নিজের বাড়ি, নিজের শরীর আর অবশেষে নিজের স্বাভিমান পর্যন্ত দাওয়ে লাগিয়ে দিয়েছেন, শুধু তাই যে তার মেয়েকে কখনো কারো সামনে মাথা ঝোকাতে না হয়। শিবনাথ সিংহের মতো লোকজন খবরের কাগজের শিরোনাম হয় না, কিন্তু তাদের ঘাম থেকেই সমাজের ভিত্তি মজবুত হয়। আমরা প্রায়ই সাফল্যকে তালি দিয়ে মাপি, কুর্সি দিয়ে তলি, কিন্তু এটা ভুলে যাই যে সেই কুর্সি পর্যন্ত পৌঁছনোর রাস্তায় কত নাঙা পায়ে চলে। আরাধ্যা যদি আজ কালেক্টর, তো এটা তার পরিশ্রমের ফল, কিন্তু তার থেকেও বড় সত্য এটা যে তার পরিশ্রমকে শক্তি তার বাবার বলিদান থেকে মিলেছে, সেই বলিদান থেকে যা কখনো হিসেব চায়নি, কখনো অভিযোগ করেনি, আর কখনো এটা জিজ্ঞেস করেনি যে বদলে আমাকে কি মিলবে।
এই গল্প আমাদের আয়না দেখায় যে আমরা সমাজে কত তাড়াতাড়ি কাউকে নাকাম, বেকার বা পাগল বলে দিই, যে আমরা স্বপ্ন দেখা লোকজনের ওপর হাসি, কিন্তু যখন সেই স্বপ্ন সত্য হয়ে যায় তো তালি বাজাতে সবচেয়ে সামনে দাঁড়িয়ে যায়। আর হয়তো এটাই সবচেয়ে বড় সত্য, যে মানুষ প্রায়ই ফলের সম্মান করে, সংগ্রামের নয়। বন্ধুরা, যদি এই গল্প আপনার মনকে ছুঁয়েছে তো একটা কাজ অবশ্যই করুন, নিজের চারপাশ দেখুন। হয়তো কোনো শিবনাথ সিং আজও কোনো স্টেশনে, কোনো চৌরাহায়, কোনো মজুরির লাইনে দাঁড়িয়ে আছে, চুপচাপ নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য নিজেকে মিটিয়ে দিচ্ছে। তাকে দয়া নয়, সম্মান দিন, কারণ দয়া মুহূর্তের হয়, কিন্তু সম্মান মানুষকে জীবিত রাখে। আর যদি আপনি কোনো আরাধ্যার মতো এগিয়ে যাচ্ছেন তো এটা কখনো ভুলবেন না যে আপনার সাফল্যের সবচেয়ে প্রথম হকদার কে। কুর্সি বড় হতে পারে, পদ উঁচু হতে পারে, কিন্তু বাপের কাঁধ থেকে উঁচু কিছু হয় না। এটাই এই গল্পের সত্য, এটাই এর মানবতা, আর হয়তো এটাই এর সবচেয়ে বড় সন্দেশ।